নেক্সট তাহলে প্রথমে মাসিক চক্র বুঝতে গেলে আমরা দেখলাম যে আমাদের ওভলিউশন হয়েছে বা ওভলিউশন কোন কন্ডিশনে বেরোলো, মানে ওভলিউশন যখন হলো তখন আমাদের কোথা থেকে কি কি হরমোনাল চেঞ্জ হলো আমরা একবার একটু দেখে নিই, সুন্দর করে ব্যাপারটা দেখি। এই হচ্ছে আমাদের ওভারি, ওভারি থেকে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন বেরোবে, এই হচ্ছে কাহিনী। কিন্তু কাহিনী এখানে আসলেও শুরুটা হচ্ছে এখানে। কি হচ্ছে? এটা হচ্ছে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস উত্তেজিত করছে পিটুইটারিকে, পিটুইটারি, পিটুইটারিকে উত্তেজিত করে হাইপোথ্যালামাস রিলিজ করছে দুটো হরমোন। কি কি হরমোন? ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লিউটিনাইজিং হরমোন। কেন এই হরমোন দুটো এমন নাম আমি পড়াতে গিয়ে নেক্সট স্টেপে বলছি। হাইপোথ্যালামাস কি রিলিজ করছে? গোনোডোট্রপিক রিলিজিং হরমোন। ক্লিয়ার? তাহলে হাইপোথ্যালামাস গোনোডোট্রপিক রিলিজিং হরমোন রিলিজ করে পিটুইটারিকে উদ্দীপ্ত করছে, উদ্দীপ্ত করে দুটো হরমোন রিলিজ করছে, এক হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন আর একটা হচ্ছে লিউটিনাইজিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন ডাইরেক্ট উত্তেজিত করছে ওভারিকে, ঠিক আছে, ওভারিকে, ওভারিকে উত্তেজিত করে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন রিলিজে হেল্প করছে। এই হচ্ছে হরমোনাল পরিবর্তন। এবার এই হরমোনাল পরিবর্তন মানে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন যখন রিলিজ হচ্ছে তখন ও কাজ করছে, ওর কার্যটা কি? অ্যাকচুয়ালি এতগুলো যে একটার পর একটা হরমোনাল চেঞ্জ হয়ে চলেছে তার উদ্দেশ্য বা প্রধান ভূমিকায় হচ্ছে আমাদের ইউটেরাসকে পরিবর্তন করা, ঠিক আছে, ইউটেরাসকে পরিবর্তন করা। ইউটেরাসকে কেন পরিবর্তন করবে? কারণ হচ্ছে আমরা দেখব যখনই ওভলিউশন হবে, ওভলিউশন যখন হবে, আমি একটু আগেই বা আগের ক্লাসেই আমি দেখালাম যে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি ওসাইট, এটা জোনা পেলুসিডা, এটা করোনা রেডিয়েটা, করোনা রেডিয়েটা বাইরে কিছু গ্রানুলোসা সেল নিয়ে ওভলিউশন হলো। এই ওভলিউশনে যখন অ্যাম্পুলাতে অর্থাৎ ইউটেরাসের অ্যাম্পুলাতে গিয়ে ও মিলিত হবে বা ফার্টিলাইজেশনের জন্য বসবে, তার পরবর্তীতে ওখানে ইমপ্ল্যান্ট হবে বা রোপণ হবে, অর্থাৎ সন্তান তৈরির প্রক্রিয়া বা আমার প্রেগনেন্সি আসবে। সেক্ষেত্রে তার জন্য সেই বেডটাকে রেডি করা, ঠিক আছে, বা তার জন্য আমার এক কথায় যদি আমি বলি ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনটা আমার ইউটেরাসকে পরিবর্তন করবে পরবর্তী ঘটনাগুলো ঘটার জন্য। পরবর্তী ঘটনা কি হবে? ইমপ্ল্যান্টেশন হবে অর্থাৎ রোপণ হবে এবং ফার্টিলাইজেশন অর্থাৎ নিষেক হবে। সেক্ষেত্রে যখন ফার্টিলাইজেশন পড়াবো, ইমপ্ল্যান্টেশন পড়াবো, তখন আবার সেই জিনিসগুলো ব্যাখ্যা করব। আজকে আমার মেন ফোকাস হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলের উপরে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করা। সেক্ষেত্রে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন ইউটেরাসকে পরিবর্তন করবে, তাহলে এইটুখানি বোঝা গেল। সেটা মাসিক চক্র যখন চলছে তার মানে হচ্ছে সেটা আমার প্রাইমেটদের মতো হচ্ছে, প্রাইমেটস, প্রাইমেটসদের মধ্যে এগুলো হবে, ঠিক আছে। প্রাইমেটস কারা? প্রাইমেটস হচ্ছে হিউম্যান, মাংকি, ওরাং ওটাং, ওরাং ও টাং, শিম্পাঞ্জি, ক্লিয়ার? এরা সবাই কিন্তু প্রাইমেটস। কেন প্রাইমেটস বলছি? কারণ হচ্ছে প্রাইমেটসে মেনস্ট্রুয়াল ব্লিডিংটা হয়, মাসিক চক্র সম্পন্ন হয়, তাই এরা সবাই প্রাইমেটস এর অন্তর্ভুক্ত। আমরা হিউম্যানও তার ব্যতিক্রমী নয়। সেক্ষেত্রে প্রাইমেটস এর মধ্যে যখন আমি মাসিক চক্র পড়ছি, এই মাসিক চক্রে কি হবে? ব্লিডিং হবে, ঠিক আছে, ব্লিডিং আসে। সেক্ষেত্রে মাসিক চক্রে যখন ব্লিডিং আসে, এই ব্লিডিংটা হচ্ছে এই এন্ডোমেট্রিয়াম স্তর ছিঁড়ে নিয়ে বেরিয়ে আসে। কেন বেরিয়ে আসে, কখন বেরিয়ে আসে, সেই সব জিনিসই মাসিক চক্রে ব্যাখ্যা করা রয়েছে। আর এই তারই উত্তর দিতে চলেছি আজকে, যে কেন বেরিয়ে আসে এবং কখন বেরিয়ে আসে।
সেক্ষেত্রে আমরা এবার বুঝবো এই জিনিসটা কি টোটাল বোঝা গেছে? আমি এবং চটজলদি একবার সামারি করে আমি এটাকে ছক আকারে যাতে তোমরা ব্যাপারগুলো বুঝতে পারো সেগুলোই ব্যাখ্যা করতে চলেছি। তাহলে আরেকবার সামারি করে দিই। কি সামারি করব? কিছু হরমোনাল পরিবর্তনের জন্য আমার ওভারি থেকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন রিলিজ হয়। কি কি হরমোনাল পরিবর্তনের জন্য? আমার হরমোনাল হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রপিক রিলিজিং বেরোবে। নেক্সট হচ্ছে আমার পিটুইটারি থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন বেরোবে। এই দুটো হরমোন ডাইরেক্ট কার উপরে কাজ করছে? ওভারির উপর। ওভারিকে উত্তেজিত করে আমার ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন ক্ষরণকে উদ্দীপ্ত করছে। এই ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন ডাইরেক্ট গিয়ে কাজ করছে কোথায়? আমার ইউটেরাসের উপরে। ঠিক আছে? এইবার আমি যে মাসিক চক্রে একটা চক্রটা আঁকতে চলেছি সেখানে আমরা দেখব তাহলে বডিতে কিসের কিসের প্রভাব? ফলিকল স্টিমুলেটিং কখন প্রভাবে আমাদের ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন রিলিজ হচ্ছে, তার মানে এই চারটে হরমোন সম্পর্কে জানবো, সঙ্গে ইউটেরাসে কি কি পরিবর্তন হচ্ছে সেটা জানবো। তাহলে পাঁচটা ঘটনার উপরে ভিত্তি করে আমরা মাসিক চক্রটা করার চেষ্টা করব। ও আরো একটা জিনিস যেটা আমি করব সেটা হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন ওভারিতে কাজ করছে, কিন্তু ওভারির কার উপরে কাজ করছে বা কাকে উত্তেজিত করছে এই হরমোন গুলো রিলিজ করাতে? তেমন হচ্ছে ফলিকল স্টিমুলেটিং ফলিকল, কারণ ফলিকল গুলোর উপরে যদি কাজ না করে তাহলে তো ওভলিউশন হবে না, টুক করে উসাইটটা সেকেন্ডারি উসাইটটা বেরোতে পারবে না। তাহলে কাজ করছে কার উপরে? ফলিকলস গুলোর উপরে। তাহলে পরিবর্তন আমাদের ফলিকলস কি কি পরিবর্তন করছে সেটাও আমরা দেখব। তাহলে আরেকবার আমার সাথে রিপিট করো যে কি কি আমরা ব্যাখ্যা করব বা আমরা মেনস্ট্রুয়াল সাইকেলে কি কি দেখব, যে মেয়েদের শরীরে মেনস্ট্রুয়াল সাইকেল যখন চলে, একটা সাইকেল আমরা ধরি 28 দিনে, তাহলে সেই চক্র চলাকালীন আমরা তার বডিতে কি কি পরিবর্তন দেখব? কি কি পরিবর্তন দেখব? ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন কি কখন বা কিভাবে রিলিজ হচ্ছে সেটা দেখবো। ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন লেভেল বডিতে বা শরীরে কেমন থাকছে সেটা দেখবো। ইস্ট্রোজেন ফলিকলের উপর কাজ করছে, অর্থাৎ ফলিকলে কি কি পরিবর্তন হচ্ছে সেটা দেখবো। আর একটা জিনিস দেখবো হচ্ছে আমার ইউটেরাসে কি কি পরিবর্তন হচ্ছে সেটা দেখবো। ঠিক আছে? এইবার আমি যে ছকটা আঁকতে চলেছি, ছকটা মন দিয়ে বুঝবে। এই ছকের থেকে আগে প্রতি বছরে বোর্ড এক্সামে অল্টারনেটিভ আমার ৫ নাম্বার এই কোয়েশ্চেনটা থাকতো। কিন্তু এখন যেহেতু এমসিকিউ বোর্ড এক্সামে, তো এর থেকে ছোট ছোট যে কোয়েশ্চেন গুলো, ছোট ছোট যে কনসেপ্ট গুলো তার উপরে কোয়েশ্চেন গুলো আসবে। ঠিক আছে? আমি কি তাহলে নেক্সট যাব তাহলে? নেক্সট তাহলে যে চক্রটা আঁকতে চলেছি। ওকে, এবার তাহলে আমাকে একটু সৌরিক বলুক যে আমরা মেনস্ট্রুয়াল সাইকেলে কোন কোন জিনিসগুলো ব্যাখ্যা করতে চলেছি, তাড়াতাড়ি। এখন মানে মেনস্ট্রুয়াল সাইকেলে আমরা কিসের উপরে আমাদের শরীরের কোন কোন জিনিসের উপরে ফোকাস করতে চলেছি? দেখ মিউট করছি। অভিজিৎ বল। একদম, তারপর? হুম, তারপর এটা এগুলো ফলিকল, কি এর মধ্যে কি কি ফলিকলের কেমন পরিবর্তন হয় সেটা, আর ইউটেরাসে কি কি পরিবর্তন। ঠিক আছে? অভিজিৎ বুঝতে পারে এবং মনোযোগ সহকারে শোনে। সৌরিক এরকম হাতের থাম চিহ্ন দিয়ে সময় কাটালে হবে না। পড়াটা যখন জিজ্ঞেস করেছি তখন উত্তর দেওয়া উচিত ছিল। ঠিক আছে? আদি বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা সাইকেলটা আঁকতে চলেছি। আচ্ছা সৌরিক বলো, প্রাইমেটস এর কিছু উদাহরণ দাও, কিছু প্রাইমেটস বা অ্যানিমালস এর উদাহরণ দাও। প্রাইমেটস তো অ্যানিমালই হবে। উদাহরণ দাও। প্রাইমেটস কারা? শোনেইনি, কি সব করছিলেন? পুরো শোনেইনি। এত
পুরো শোনেনি, যা পারি করুক। নেক্সট, তাহলে আমরা টোটাল বোর্ড জুড়ে ছকটা আঁকবো। পুরো বোর্ডটা কি ক্লিয়ার আমার? তাহলে এখানে একটা, দুটো, তিনটে আর এই চারটে, চারটে আঁকবো। চারটের মধ্যে প্রথমে আমরা FSH দেখবো, LH কে দেখবো, তারপর হচ্ছে আমি দেখবো হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, তারপরে হচ্ছে দেখবো হচ্ছে গ্রাফিয়ান ফলিকল, গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকল সম্পর্কে কিন্তু আমি আগের দিনই ব্যাখ্যা করেছি, গতকাল ক্লাসেই ব্যাখ্যা করেছি। ফলিকল দেখবো, আর এক জরায়ুর কি কি পরিবর্তন হচ্ছে সেটা দেখবো, জরায়ুর পরিবর্তনগুলো লক্ষ্য করব। ঠিক আছে, লিখে ফেললাম। এইবার আমরা প্রথমেই ফলিকল গুলোর উপরে যাই। ফলিকল যখন আমার রিলিজ হচ্ছিল তখন আমরা দেখলাম গ্রাফিয়ান ফলিকল গুলো আস্তে আস্তে বড় হচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে বড় হচ্ছে। ও, তার আগে আমি বলি, আমি একটা ব্লিডিং দিয়ে শুরু করছি আর একটা ব্লিডিং দিয়ে শেষ করব, এটা ভালো হবে। ঠিক আছে, প্রথমে আমি ধরে নিই মাসিক চক্রটা 0 থেকে 28 দিনের। ঠিক আছে, মানে 28 দিন পর পর এই ফিমেলের একটা করে চক্র কমপ্লিট হয়, বা এই 28 দিনের মধ্যে একবার করে তাকে ব্লিডিং ফেজের মধ্যে দিয়ে যেতে হয়। তার মানে এখানে ব্লিড হচ্ছে, এখানে ব্লিড করছে, ব্লিড করছে যেখানে, আমরা সেই দশাটাকে বলবো হচ্ছে মেনস্ট্রুয়েশন দশা, মেনস্ট্রুয়েশন, মেনস্ট্রুয়েশন দশা বা ফেজ। ঠিক আছে, তাহলে মেনস্ট্রুয়াল দশা বা ফেজ কখন বলছে? যখন সেই মহিলা সেই ব্লিডিং পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা 5 দিন মতো ধরা হয়। মানে 28 দিনে যদি কারোর সাইকেল হয় তাহলে 5 দিন মতো সে ব্লিড করবে বা মেনস্ট্রুয়াল ফেজের মধ্যে দিয়ে যাবে। কারোর ক্ষেত্রে 3 দিন হয়, 4 দিন হয়, 7 দিন হয়, 9 দিন হয়, সেটা তার সাইকেল অনুযায়ী ভ্যারি করে। কারোর সাইকেল 28 দিন না হয়ে 35 দিনে হয়। কারোর যদি আরো কোনো ডিজিজ থাকে তাহলে দেখা যাচ্ছে 60 দিনে হয়, একটা সাইকেল হচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে বেশিরভাগ সময় তারা অসুস্থ কোনো ডিজিজ কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে তার জন্য হয়। কিন্তু বেশিরভাগ সময় 28 থেকে 30 দিনের মধ্যে একটা সাইকেল সুস্থ স্বাভাবিক মহিলার ক্ষেত্রে কমপ্লিট হয়। আর আমরা এখানে যে সাইকেলটা পড়তে চলেছি সেটা 28 দিনের ধরা হয়েছে। 28 দিন বা ওখানে আছে 29 দিনও তুমি ধরতে পারো। ওকে, তাহলে 5 দিন তার ব্লিডিং ফেজ অর্থাৎ মেনস্ট্রুয়াল ফেজের মধ্যে দিয়ে গেল। মেনস্ট্রুয়াল ফেজের পরপরই তার গ্রাফিয়ান ফলিকল গুলো ম্যাচিওর হতে শুরু করলো। কারণ আমরা জানি যে প্রথমে প্রাইমারি উসাইড হবে, প্রাইমারি ফলিকলস হবে। ঠিক আছে, প্রাইমারি ফলিকলস গুলোর মধ্যে ডিভিশন কমপ্লিট হবে। কি ডিভিশন হবে? প্রাইমারি ফলিকলস এর মধ্যে আমার প্রোফেজ মিওসিস 1 এর প্রোফেজ 1 এ গিয়ে স্টপ দশা হবে। তারপর সেকেন্ডারি উসাইড তৈরি করবে, সেকেন্ডারি উসাইড এর মধ্যে মিওসিস 2 এর মেটাফেজ 2 গিয়ে স্টপ হবে, করে পুরো একটা ম্যাচিওর গঠন অর্থাৎ প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল এবং টারসারি ফলিকলের দিকে এগোবে। সবাই ভিডিও অন করো, আমি কাউকে দেখতে পাচ্ছি না। বদনখানা না দেখলে সব ওই সৌরিকের মতো যে প্রাইমেটস গুলো কি কি সেগুলো বলার ক্ষমতা থাকবে না। আর সবাই প্রত্যেকে যারা আছো ক্লাসে, কাউকে আমি একা বলিনি। সেক্ষেত্রে এই ফলিকলস গুলো, একটা কথা শোনে কেউ, বলছি অন করতে। আবার ও কোথায় গেল? হ্যাঁ, ঠিক এরকম, সবাই একদম ঠিক এরকম থাকবে। সেক্ষেত্রে গ্রাফিয়ান প্রাইমারি ফলিকলস গুলো তৈরি হতে শুরু করলো। এই প্রাইমারি ফলিকলস গুলো যখন তৈরি হতে শুরু করলো বা রিলিজ হলো, তারপরে
ওর মধ্যে ফলিকল স্টিমুলেটিং হরমোনটা বেরোবে। ঠিক আছে, এখানে প্রাইমারি ফলিকল আমি শুধু পিএফ লিখেছি, তোমরা ফলিকল বানান লিখে নিতে পারো, কারণ পরে আবার তোমরা খুঁজে বেড়াবে পিএফ মানে পিএফ ফান্ড কিনা। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার ফলিকল স্টিমুলেটিং কে অত ম্যাচিওর করার প্রয়োজন হচ্ছে না। নর্মাল যেমন রিলিজ হয় তেমন ফলিকল স্টিমুলেটিং বেরোচ্ছে, একটু একটু করে ম্যাচিওর হচ্ছে, লিউটিনাইজিং হরমোন বেরোচ্ছে, ম্যাচিওর হচ্ছে। ঠিক আছে, যেমন হয় তেমন হচ্ছে। সেক্ষেত্রে যখন আমার ব্লিডিং, দেখি তো, এবার আমার যাচ্ছে, আমার কি দেখবো, ইউটেরাস। ইউটেরাস একটু আঁকি, ইউটেরাসের ওভারি আঁকি। যখন পিটুইটারি থেকে আমার ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন বেরোলো, যখন আমার ওভারির উপরে কাজ করে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন বেরোলো, তখন আমি এবার ইস্ট্রোজেন লেভেলটা বডিতে আছে। ঠিক আছে, বডিতে আমার ইস্ট্রোজেন লেভেলটা কন্ডিশনে চলছে, চলছে চলছে চলছে, চলার পর প্রোজেস্টেরন লেভেল তখনও প্রোজেস্টেরন, আমাদের প্রেগন্যান্সি হরমোন বলা হয় প্রোজেস্টেরনকে। ঠিক আছে, মহিলার মাসিক চক্রে ব্লিডিং হচ্ছে, ফলিকল গুলো আমার ডেভেলপ হচ্ছে, সেক্ষেত্রে আমার কিন্তু কোন রকম প্রোজেস্টেরন এখনো দরকার নেই। কেন, প্রোজেস্টেরনের কাজ কি সেটা পরে বলছি। সেক্ষেত্রে প্রোজেস্টেরন চলছে বডিতে, মহিলা শরীরে প্রোজেস্টেরন আছে, নর্মালি আছে, এই পর্যন্ত নর্মাল গেল। গিয়ে আমার ঠিক, আমি যদি বলি তাহলে আমি বলতে পারি ফলিকল স্টিমুলেটিং এই সময়টায়, একটা সময়, ও আমার চক্রের বাইরে বেরিয়ে গেছে না, আমি একটু নিচু করে আঁকলে মনে হয় এটা খুব ভালো হতো, তাহলে ছবিটা ক্লিয়ার হতো। ফলিকল স্টিমুলেটিং আছে, আছে, বাড়ছে বাড়ছে, হঠাৎ করে এটা বেড়ে গিয়ে এরকম হয়ে গেল। আর এলেই যেটা লিউটিনাইজিং হরমোন, তারও ঊর্ধ্বে গিয়ে বেড়ে গিয়ে এরকম হয়ে গেল। কেন এই লিউটিনাইজিং হরমোন এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন এইখানে এসে এতটা বেড়ে গেল যে ফলিকল স্টিমুলেটিং এর থেকেও বেশি আমার লিউটিনাইজিং হরমোন ক্রস করে গেল। ব্যাপারটা কি হলো, এবার আমি ফলিকলে আসি। ফলিকলে কি, এখানে ওভারি থেকে যখন ওসাইট গুলো আমার বেরিয়ে গেল, জোনা পেলুসিডাকে নিয়ে, করোনা রেডিয়েটাকে নিয়ে, গ্রানুলোসা সেলগুলোকে নিয়ে, যখন আমার সেকেন্ডারি উসাইড যখন ওভারি থেকে বেরিয়ে গেল, তারপর যে অংশটা আমার ওভারিতে পড়ে থাকলো সেগুলোকে আমরা বলবো গ্রাফিয়ান ফলিকল। ঠিক আছে, মানে সেগুলোকে বলবো, সরি, সেগুলোকে বলবো লিউটিনাইজিং হরমোন। গ্রাফিয়ান ফলিকল তো উসাইড যার মধ্যে ছিল, উসাইড যার মধ্যে ছিল সেটাকে বলবো, আমরা বলেছিলাম আমরা গ্রাফিয়ান ফলিকল। কিন্তু গ্রাফিয়ান ফলিকল থেকে যখন সেকেন্ডারি উসাইডটা রিলিজ হয়ে গেল, যতটুকু অংশ আমার ওভারিতে পড়ে থাকলো সেটাকে আমরা বলবো হচ্ছে কর্পাস লুটিয়াম। লুট গায়া, কি লুট গায়া, এখানে সেকেন্ডারি উসাইড লুট চলে গেছে। ঠিক আছে, তার জন্য এই কন্ডিশনটা হচ্ছে। এই কর্পাস লুটিয়াম বা গ্রাফিয়ান ফলিকলকে, মানে কর্পাস লুটিয়াম না, কর্পাস লুটিয়াম হওয়ার আগে যে গ্রাফিয়ান ফলিকলস আমার ডিম্বাশয়ে ছিল, তখন সেই গ্রাফিয়ান ফলিকলকে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন, ওই দুটো ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করছে। সেক্ষেত্রে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন তখন কি করছে, ফলিকল, প্রথমে কি করেছিল, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোনকে নেগেটিভ ফিডব্যাক দিচ্ছিল, যে না তোর এখন রিলিজ হওয়ার দরকার নেই, বেশি রিলিজ হোস না, বেশি রিলিজ হোস না, এরকম একটা ভাব। নেগেটিভ ফিডব্যাক এবং পজিটিভ ফিডব্যাকের মধ্যে একটা পার্থক্য তোমাকে বুঝতে হবে। পজিটিভ ফিডব্যাক আমরা হরমোনালে যখন ক্লাস 10 বোর্ডে পড়েছি তখন আমরা দেখেছি যে থাইরক্সিন হরমোন কিভাবে আমাদের নেগেটিভ ফিডব্যাক দিচ্ছিল বা ঋণাত্মক বার্তাকে বহন করছিল, যখন একটা হরমোন আর একটা হরমোনকেই নেগেটিভ এবং পজিটিভ ফিডব্যাক দিতে পারে। এই ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন ক্ষরণকে বাধা প্রদান করে, সেটাকে বলা হয় নেগেটিভ ফিডব্যাক।
ওই ওকে উত্তেজিত করছে, ওই ওকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করছে, কিন্তু ও যখন নিজে রিলিজ হচ্ছে তখন ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোনকে বাধা দিচ্ছে। কনসেপ্টটা আবারও বোঝো, যে যখন ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন পিটুইটারি থেকে রিলিজ হয়ে ওভারিতে এসে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন ক্ষরণকে উদ্দীপ্ত করছে, যেই উদ্দীপ্ত করছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে, তা তখন কি করছে বলে না, যার 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 খায় বা যে ওকে সাহায্য করলো তাকেই বাঁশ দেওয়ার তালে আছে, এবং তাকে যখন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন তাকেই আবার বলছে শাট আপ, মানে সে বাবা মার খাচ্ছে আর বাবা মাকে শ্রাপ, কথা বলবে না, একদম কথা বলবে না আমার উপরে, এরকম একটা ব্যাপার। তখন ওই ইস্ট্রোজেন প্রজেস্টেরন ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোনকে বলছে কম বেরো, কম রিলিজ হও, কম বেরো। তখন কম রিলিজ হতে হতে এই পর্বটা আমার কমপ্লিট করলো, এইটুখানি সময় কমপ্লিট করলো। এবার এইটুখানি সময় কমপ্লিট করার পর এবার ফলিকল বলছে না, আমি আর সহ্য করতে পারছি না, আমি ডিম্বাণুকে রিলিজ করতে হবে। ঠিক আছে, ফলিকল স্টিমুলেটিং হরমোন অর্থাৎ ইস্ট্রোজেন প্রজেস্টেরন এবার মাত্রা কমে গিয়ে ফলিকল স্টিমুলেটিং এবং লিউটিনাইজিং হরমোনের ক্ষরণের মাত্রা হঠাৎ করে মানে ঝপাত করে অনেকটা বাড়িয়ে দেবে। মানে এই জায়গায় ফলিকল স্টিমুলেটিং হরমোন যদি এই লেভেলে বেড়ে যায় এবং লিউটিনাইজিং হরমোন এই লেভেলে বেড়ে যায়, তার মানে তখন ওই গ্রাফিয়ান ফলিকল থেকে হঠাৎ করে আমার ডিম্বাণু সেকেন্ডারি উসাইড নিয়ে জোনা পেলুসিডা নিয়ে সেকেন্ডারি এটা বেরিয়ে পড়লো, যাকে বলে এই সময়টাকে বলা হয় ওভলিউশন, ওভিউলিউশন অর্থাৎ ডিম্বাণু নিঃসরণ। তাহলে ডিম্বাণু যে নিঃসরণ হলো সেটা কিন্তু একমাত্র এই এলএইচ বা লিউটিনাইজিং হরমোন অত্যাধিক হঠাৎ করে বেড়ে যাওয়ার ফলে যে ধাক্কাটা পেলো তার জন্য হলো। কেন এই ধাক্কাটা কি করে পেলো? পেলো হচ্ছে ইস্ট্রোজেন প্রজেস্টেরনের মাত্রা হঠাৎ করে বেড়ে গেল। ঠিক আছে, ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের মাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। ঠিক আছে, এখান থেকে যদি কাটি আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, প্রজেস্টেরন অতটা না বাড়লেও ইস্ট্রোজেন বেশি বাড়ছে। সেক্ষেত্রে ইস্ট্রোজেনই বা প্রজেস্টেরনই এই ফলিকল স্টিমুলেটকে আবার পজিটিভ ফিডব্যাক দিচ্ছে, পজিটিভ ফিডব্যাক। কি বলছে? এতক্ষণ বাবাকে চুপ করে রাখছিল, মানে এতক্ষণ ওভারি থেকে ইস্ট্রোজেন প্রজেস্টেরন ফলিকল স্টিমুলেটিং হরমোনকে বলছিল চুপ, কোনো কথা না, সেই দুঃখে বাবা এবং মা কম বেরোচ্ছিল। কিন্তু ওরা একটা সময় পরে নিজের ভুল বুঝতে পেরেছে, বুঝতে পারার পরে ওরা আবার পজিটিভ, না আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে তুমি যা বলছো বলো, যেমন চলছো চলো। যেমন চলছে যখন বলছে, তার আগে যে বকাঝকা করে রেখেছিল, এই তুমি চুপ, কথা বলবে না, সেই প্রতিশোধ, এই তুই আমাকে তখন এই বলেছিলি, তুই আমাকে তখন ওই বলেছিলি, তার মানে তখন বাবা মা তার রাগ প্রকাশ করার জায়গা পাচ্ছে। ঠিক আছে, হঠাৎ করে এই পজিটিভ ফিডব্যাকের জন্য ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন দুটোই বেড়ে গেছে, বেড়ে গিয়ে ওভালিউশন করে দিয়েছে। ওভালিউশন কি করে করলো? গ্রাফিয়ান ফলিকল থেকে সেকেন্ডারি উসাইড বেরোনোকে বলে ওভালিউশন। ওভালিউশন এমসিকিউ তে কোয়েশ্চেন আসতে পারে, তখন তোমাকে এটাই লিখতে হবে যে গ্রাফিয়ান ফলিকল থেকে সেকেন্ডারি উসাইডের নিঃসরণকেই বলা হয় ওভালিউশন। এই ওভালিউশন মেনস্ট্রুয়াল সাইকেলের 14তম দিনে হচ্ছে। ঠিক আছে, মেনস্ট্রুয়াল ব্লিডে একদম পাক্কা 14তম দিনে হচ্ছে। আমি যদি ধরি এই মহিলার 28 দিনের চক্র এবং তার আজকে ডেট হচ্ছে কি মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এপ্রিল মাস, আমি ধরে নিই এই মাসের এপ্রিল মাসের আজকে 20 তারিখ না, এপ্রিল মাসের 20 তারিখ, ধরো আজকেই মেয়েটার ব্লিডিং শুরু হয়েছে, 20 এপ্রিল, 20 এপ্রিল মেনস্ট্রুয়াল ব্লিডিং তার শুরু হয়েছে। যখন এই শুরুটা হয়েছে তখন আমরা এবার কি দেখছি দেখো, তাহলে কি দেখলাম, ফলিকল স্টিমুলেটিং কিভাবে বাড়ছে আমরা সেটা দেখলাম। নেক্সট লিউটিনাইজিং হরমোনের কি কি পরিবর্তন হলো সেটা দেখলাম। ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন লেভেল কেমন হারে বাড়াচ্ছে বা কেমন হারে ফলিকল স্টিমুলেটিং এবং লিউটিনাইজিং হরমোনের উপরে প্রতিক্রিয়াগুলো দিচ্ছে অর্থাৎ ফিডব্যাক গুলো দিচ্ছে, যখন ইস্ট্রোজেন প্রজেস্টেরন
মানে মডারেট, অল্প রিলিজ হয়, অল্প। ঠিক আছে, আমি এখানে লিখে রাখি, অল্প রিলিজ যদি হয় তখন সেটা নেগেটিভ ফিডব্যাক দেয়, কিন্তু যখন মডারেট বেরোয় বা একটু অল্পের থেকে বেশি বেরোয় তখন সেটা আমার পজিটিভ ফিডব্যাক দেয়। বুঝতে পারছি কেন? যে হরমোনই নেগেটিভ ফিডব্যাক দিচ্ছিল সেই হরমোনই আবার পজিটিভ ফিডব্যাক কি করে দিল? যখন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন অল্প রিলিজ হয়, ঠিক আছে, অল্প পরিমাণে, তখন এটা ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোনকে নেগেটিভ ফিডব্যাক দেয়। কিন্তু যখন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেলের মাত্রা একটু বেড়ে যায় তখন ওই ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোনকে পজিটিভ ফিডব্যাক দেয়। পজিটিভ ফিডব্যাক মানে এই দুটো হরমোনকে বাড়তে বলে, আর নেগেটিভ ফিডব্যাক মানে তুমি কমে থাকো, বেশি বেরো না, বেশি বাড়াবাড়ি করো না। সেক্ষেত্রে এই সময় দেখা যাচ্ছে একে বলা হয় ফলিকিউলার ফেজ। ফলিকিউলার ফেজ কেন? ফেজ বা দশা কেন? কারণ এই সময়ই প্রাইমারি ফলিকল থেকে টারশিয়ারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল এন্ড দেন টারশিয়ারি ফলিকল গুলো তৈরি হচ্ছিল। অ্যান্ট্রাম ছিল, ঠিক আছে, জোনা পেলুসিডা ছিল, করোনা রেডিয়েটা ছিল, গ্রানুলোসাস সেলগুলো ছিল টারশিয়ারি সেলে বা প্রগৌণ পরডিম্বথলিতে পরিণত হয়েছিল। যেহেতু এই ফেজগুলোতে ফলিকিউলার ফলিকিউলার ডেভেলপমেন্টের প্রশ্ন আসছে, পরিবর্তনের বিকাশের প্রশ্ন আসছে, তাই এই দশাটাকে বলবো ফলিকিউলার দশা। কিন্তু ফলিকিউলার দশার শেষ হতে হতে এলএইচ এর অত্যাধিক পরিবর্তন অত্যাধিক মাত্রায় বেড়ে যাওয়ার জন্য এই ফলিকল থেকে ধাক্কাতে ডিম্বাণুটা বেরিয়ে গেছে। একে তখন আমরা কি বললাম? ওভলিউশন ফেজ। ঠিক এই বরাবর ওভলিউশন ফেজটা আমার পরে, ঠিক আছে। ওভলিউশন ফেজ যখন আমার এই বরাবর পড়ছে তখন আমার ইউটেরাস এতক্ষণ ব্লিডিং হচ্ছিল, ব্লিডিং হয়ে গেছে। তা 5 দিন ব্লিডিং হওয়ার পর সে তো আবার রিপেয়ার করতে চাইবে, নিজেকে ঠিকঠাক করতে চাইবে যে আমি ব্লিড হয়ে বেরিয়ে যাচ্ছি, তার মানে এবার আমি নিজেকে পরিবর্তন করব, নিজেকে সুস্থতা প্রদান করব। তখন ও আবার নিজেকে গঠন করতে শুরু করে। কি? ওর মধ্যে ব্লাড ভেসেল গুলো ছেড়ে গেছিল সেগুলো যুক্ত, মানে ঠিক রিপেয়ার করে, ঠিক আছে। এখানে ব্লিড হয়ে গেছে, রক্ত টক্ত ছিঁড়ে টিরে এন্ডোমেট্রিয়াম বেরিয়ে গেছে, তো আস্তে আস্তে ও নিজেকে ক্ষয় পূরণ করতে শুরু করে। তাহলে জরায়ুর কি কি পরিবর্তন? দুটো ফেজ আমি পড়ালাম, আমি 4টে ফেজ, এখানে 4টে ফেজ না আর একটা ফেজ পড়াবো, 4 নম্বর ফেজে গিয়ে আবার ব্লিড দেখাবো। তাহলে দুটো ফেজ পড়ালাম, কি একটা মেনস্ট্রুয়াল ফেজ, একটা হচ্ছে ফলিকিউলার ফেজ। তাহলে এইবার আমাকে যে কোনো একজন একটু চটজলদি রিপিট করো যে কি কি বুঝলে। সৌরিক বলো কি কি মেনস্ট্রুয়াল সাইকেলে কি কি পরিবর্তন হচ্ছে বুঝলে। তাড়াতাড়ি, বেশি সময় নেওয়া যাবে না। অভিজিৎ আগেও বলেছে, ঠিক আছে, অভিজিৎই বলো। আর বাদ বাকি গুলো তো বলো। হুম। হুম। আরেকটা দশা, হ্যাঁ, দুটোই বেড়ে গেল। তখন তখন ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোনকে কেমন ধরনের ফিডব্যাক দিচ্ছিল? একদম। সেক্ষেত্রে প্রথম দশাতে অল্প বেরোচ্ছিল নেগেটিভ ফিডব্যাক, যখন আরেকটু বাড়লো তখন পজিটিভ ফিডব্যাক। এস্ট্রোজেন।
হুম। হ্যাঁ, ওরা ওরা হ্যাঁ, ওরা অল্প, অল্প করে রিলিজ করছে। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন বেরোচ্ছে, ও আবার গিয়ে ওকে বকাঝকা করছে। তার মানে অল্প, অল্প রিলিজ হচ্ছে, ডেভেলপ হচ্ছে, আবার ওকে গিয়ে বকছে। ঠিক আছে? অল্প, অল্প রিলিজ। তার জন্য এটা একটা দুটো সমান দেখিয়েছি আমি। যে কেউ কাউকে বাড়ছে না। ঠিক আছে? যে পরিমাণ হঠাৎ করে এখানে বেড়ে যাওয়া, সেই বাড়াবাড়িটা এখানে হচ্ছে না। কারণ ও নেগেটিভ ফিডব্যাক দিয়ে, দিয়ে কমিয়ে রেখেছে। ঠিক আছে? কোন টাইমের কথা বলছো? হ্যাঁ, যে টাইমে হঠাৎ করে বাড়ছে সেখান থেকে তার জন্য গ্রাফিয়ন ফলিকল থেকে সেকেন্ডারি উসাইড রিলিজ হচ্ছে। মেনলি কার জন্য হচ্ছে? এলএইচ এর মাত্রা হঠাৎ করে বেড়ে যাওয়ার জন্য হচ্ছে। এলএইচ এর মাত্রা যখন হঠাৎ করে বেড়ে যাচ্ছে, তখন এই কন্ডিশনকে বলে এলএইচ সার্চ। এটা তোমার এনসিআর, এই তোমার এনসিআরটি থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বোর্ড এক্সামে এই কোয়েশ্চেনটা তুমি পাবে। এলএইচ সার্চ মানে পেয়ে গেছো ধরো, এবার হয়তো যদি স্যাররা ঠিকঠাক কোয়েশ্চেন করে, তাহলে এলএই সার্চ কি এটা চাইবে। ঠিক আছে? এলএই সার্চ। এলএই সার্চ কাকে বললো তাহলে? যে হঠাৎ করে মেনস্ট্রুয়াল, যে মাসিক চক্রে হঠাৎ করে যখন আমার লিউটিন হরমোনের পরিমাণ বেড়ে আমার ওভলিউশন করায় বা সেকেন্ডারি উসাইট গ্রাফিয়ান ফলিকল থেকে রিলিজ করে, তাকে বলা হয় এলএই সার্চ। আর এলএই সার্চের জন্য কোন ঘটনা ঘটে? ওভলিউশন। তাহলে ওভলিউশনটা কিন্তু ফল, কারণটা কি? এলএই সার্চ। কনসেপ্ট ক্লিয়ার? ইউভি বলো, ইউভি। ইউভি, ইউভি এবার বলো গ্রাফিয়ান ফলিকলে কি পরিবর্তন হচ্ছে আর জরায়ুতে কি পরিবর্তন হচ্ছে? তাড়াতাড়ি, তাড়াতাড়ি কি? ও কি শুনতে পাচ্ছে না আমার কথা? ও কি পড়া বুঝতে পারছিল না নাকি? তা বলো, 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 বলো গ্রাফিয়ান ফলিকলে কি পরিবর্তন বলো? বলো, একদম। আর এইটা বলো, এইটা বলো। বলবো না, আর আমি বলছি বলতে, বলছি বলবো না, দেবো না। বলো, এইটা বলো, জলবায়ু পরিবর্তনটা বলো। জলবায়ু পরিবর্তনটা কে বলো? একদম তাই। মাসিক চক্রে 5 দিন অর্থাৎ মেনস্ট্রুয়াল দশার যে 5 দিন ব্লিডিং পর্বে এন্ডোমেট্রিয়াম ক্ষত তৈরি হয়েছিল, ছিঁড়ে নিয়ে বাইরে বেরিয়ে এসেছিল, সেগুলো রিকভারি হতে শুরু করে পরবর্তী ফেজ গুলোতে। ঠিক আছে? হুম, সেটা পড়বো, সেটা কিন্তু শেষ হবে এখানে এসে। সেটা করলেই তো একটা সাইকেল পুরো যদি আমরা পড়তে পারি, তাহলে তো আগের দিনের ঘটনা কি ঘটছে সেটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে? হুম, 5 দিন কনফার্ম না। যাদের 28 দিনের সাইকেল হয় বা 29 দিনের সাইকেলটা হয়, তাদের 5 দিন হয়। আমার দিকে 4 দিন হয়। আমার মায়ের 4 দিন ছিল। তাহলে দেখা যাচ্ছে আমার আত্মীয় স্বজন যাদের বেশিরভাগদের সব 7 দিন থাকে। আচ্ছা, এবার ঠিক আছে? এবার ঠিক আছে? আমি বলছি আমার এটা 32 বা 35 দিনের সাইকেল। সেক্ষেত্রে আমার নিজের থাকে 4 দিন। যখন আসছে না হলে এটা কি করে করতে হবে? ছি, ছি। আয়, এই যে ওরা আমার ভয়েস শুনতে পাচ্ছে না।
ভয়েস শোনা যাচ্ছে? এবার কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে? গড কি বলেছে? আচ্ছা, আমার আওয়াজটা কি শোনা যাচ্ছে? তারপরে আমি ক্লিয়ার করছি কনসেপ্ট। শোনা যাচ্ছে না? ঠিক একবার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? যারা শুনতে পারছো না, যারা শুনতে পারছো না তারা কেটে আবার জয়েন করো। আমার পক্ষে কেটে দেওয়া সম্ভব হচ্ছে না। নিজেদের কথা ভালো শুনতে পাচ্ছে, আমার কথা ভালো শুনতে পাচ্ছে না। আচ্ছা, এবার ঠিক আছে? এবার ঠিক আছে? এবার ঠিক আছে? আচ্ছা, কি বলবো এবার? এবার আমি যেটা বলতে চলেছি যে ডিম্বাণু রিলিজের পর এই জায়গায় একদিন মতো, প্রায় একদিন মতো এই ডিম্বাণুটা বেঁচে থাকতে পারে। ঠিক আছে? তার মানে এই ডিম্বাণু যখন রিলিজ হলো, ওভারি থেকে সেকেন্ডারি ওসাইটটা রিলিজ হলো, তখন সেই ইনফ্যান্ডিবুলাম, ফিমব্রি, আমি স্ট্রাকচারটা এঁকেছিলাম মনে আছে? ইউটেরাস বলেছিলাম যে ওভারির উপরে ফিমরি গুলো সবসময় এরকম করে মুভ করে। যখনই সেকেন্ডারি ওসাইটটা আসবে তখনই ঝপাত করে ও রিসিভ করে নেবে। রিসিভ করে কোথায় পাঠাবে? অ্যাম্পুলাতে পাঠাবে, অ্যাম্পুলাতে। এই অ্যাম্পুলাতে যাওয়ার পর দেখা যাচ্ছে একদিন মতো বেঁচে থাকে। একদিন মতো বেঁচে থাকে মানে যদি কেউ ওই ধরো 20টা, ধর কোনো একটা ডেট, কোনো একটা দিন, ঠিক আছে? সেক্ষেত্রে তার আগের দিন ইন্টারকোর্স করেছে। 24 ঘন্টা যদি না হয়, তার মধ্যে যদি স্পাম চলে আসে, তাহলে কিন্তু ও ফার্টিলাইজ করতে পারবে। বুঝা গেছে? সেক্ষেত্রে একদিন অর্থাৎ 24 ঘন্টার মতো, 24 ঘন্টা একটু বেশিই হয়, মতো ওভাম বেঁচে থাকতে পারে। সেক্ষেত্রে একদিন হুম, কতদিন তো দূরের কথা, 6 ঘন্টা মাত্র ওর অ্যাক্টিভ পাওয়ার থাকে। ঠিক আছে? অ্যাক্টিভ থাকবে ছাত্র 6 ঘন্টা। ঠিক আছে? সেক্ষেত্রে স্পাম সক্রিয় থাকে বা অ্যাক্টিভ থাকে। ও আমাকে কোয়েশ্চেন করছে অভিজিৎ যে কোয়েশ্চেনটা স্পাম কতদিন বেঁচে থাকে বা কতদিন অ্যাক্টিভ থাকে, সেটা হচ্ছে 6 ঘন্টা। দিন তো দূরের কথা, 6 ঘন্টা। সেক্ষেত্রে ডিম্বাণু এখানে দৌড়ে অনেক এগিয়ে আছে, সে হচ্ছে একদিন। ঠিক আছে? এবার একদিন আদি আদি কেউ একজন চলে গেল মনে হচ্ছে। সেক্ষেত্রে এই একদিন বেঁচে থাকবে। বেঁচে থাকার পর এবার ও ওয়েট করবে অ্যাম্পুলাতে গিয়ে, মনে হয় এবার স্পাম আসবে, মনে হয় এবার শুক্রাণু আমার কাছে আসবে, এই আশাতে এবার ও বেঁচে থাকবে। এই আশাতে যখন ও বেঁচে থাকছে তখন শরীরে কিছু পরিবর্তন হচ্ছে। আশায় যখন বেঁচে থাকছে তখন শরীরে কিছু পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনটা কি? সেই পরিবর্তনটা হচ্ছে আমার প্রজেস্টেরন হরমোন এইবার বাড়ছে। প্রজেস্টেরন হরমোন এবার অনেকটা করে বাড়ছে। কারণ কি? এই প্রজেস্টেরন মনে করছে যে জরায়ুকে যদি আমি আগত শিশুর জন্য রেডি না করি, বিছানাটা যদি আমার বাচ্চার জন্য রেডি না করি, সন্তানের জন্য রেডি না করি, তো ও এসে থাকবে কোথায়? ও এখনো পর্যন্ত জানে না মেনস্ট্রুয়াল সাইকেল, মাসিক চক্র চলছে মানে তার স্পাম আসেনি, সে স্পামকে দেখতে পায়নি বা স্পাম তার কাছে আসেনি। কিন্তু প্রজেস্টেরন তো সেটা জানে না। ঠিক আছে? মানে যে ওসাইটটা বেরিয়েছে অ্যাম্পুলাতে গিয়ে বসে আছে, সে তো আশায় বসে আছে যে এবার মনে হয় আমার স্পাম আসবে, এবার মনে হয় আমার জাইগোট গঠন হবে, এবার মনে হয় আমি সন্তানের জন্ম দিতে সক্ষম হব। কিন্তু কতক্ষণ সে আশায়, ও নিজে 24 ঘন্টা বেঁচে থাকলেও ও বাদবাকি আশাটুকু বজায় রাখবে হচ্ছে কর্পাস লিউটিয়াম। কর্পাস লুটিয়াম বজায় রাখবে
কি করে বজায় থাকবে? কারণ হচ্ছে কর্পাস লুটিয়াম কোনটা? এই যে সেকেন্ডারি উসাইট বেরিয়ে যাওয়ার পর, মানে গ্রাফিয়ান ফলিকল থেকে সেকেন্ডারি উসাইট বেরিয়ে যাওয়ার পর যেটা পড়ে থাকে সেটাই হচ্ছে কর্পাস লুটিয়াম। ঠিক আছে, লুটিয়াম। সেই কর্পাস লুটিয়ামটা ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন ক্ষরণটা কন্টিনিউ করবে। আগে গ্রাফিয়ান ফলিকল করছিল ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন রিলিজ, কিন্তু উসাইট বেরিয়ে যাওয়ার পর তাকে আমি কি বলছি? কর্পাস লুটিয়াম। এই লুটিয়ামই সেই বুকে আসা নিয়ে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন রিলিজ করবে। মেইনলি কোনটা করবে? প্রজেস্টেরন হরমোন করবে। কারণ প্রজেস্টেরনই একমাত্র ক্ষমতা আছে যে ইউটেরাসকে তার শিশুর জন্য রেডি করতে পারে। শিশুর জন্য যখন রেডি করবে, অর্থাৎ এখানে ইউটেরাসটা দারুণ ডেভেলপ হচ্ছে। কারণ কি, একদম ম্যাক্সিমাম লেভেলে ডেভেলপ হচ্ছে। শুধু ডেভেলপ না, ওর মধ্যে খাদ্যও জমা হচ্ছে। কি খাদ্য? গ্লাইকোজেন। যদি এখানে ডিম্বাণু আসে, ডিম্বাণু রিলিজ হয়েছে, যদি শুক্রাণু চলে আসে, যদি ওর জাইগোট গঠন হয়, যদি ওই ইউটেরাসের মধ্যে ওকে জায়গা দিতে হয়, সন্তানকে বড় করতে হয়, তাহলে তো আমার তার জন্য খাবার রেডি করতে হবে। সেই খাবার হিসাবে ও গ্লাইকোজেন দেবে, গ্লাইকোজেন। তো এন্ডোমেট্রিয়ামে অর্থাৎ ইউটেরাসে তখন খাবারে ভরপুর। ও আশায় ও সন্তানের জন্য খাবার জড়ো করছে, গ্লাইকোজেন জড়ো করছে। তাই এই দশাটার নামই সিক্রেটারি ফেজ, যেহেতু গ্লাইকোজেন সিক্রেট করছে। সিক্রেটারি ফেজ, সিক্রেটারি ফেজ। ঠিক আছে, কেন সিক্রেটারি ফেজ নাম হলো? কারণ ও গ্লাইকোজেনকে রিলিজ করছে। গ্লাইকোজেন কেন দরকার? কারণ এই ডিম্বাণু মনে করছে এবার মনে হয় আমি আমার সন্তানকে জন্ম দেব। তাহলে এখনো পর্যন্ত দুবার কনসেপ্ট ক্লিয়ার করলাম, তারপরে জিজ্ঞেস করছি কার কি সমস্যা আছে। এই ফেজটা কতদিন ও আশায় বেঁচে থাকতে পারে? আমি আশা করছি বেঁচে আছি হাসবে, আমার সন্তান হবে, সন্তান কতদিন করতে পারে? করতে পারে হচ্ছে 7 দিন। কারণ আমার সাইকেলটা তো 28 দিন, তার মধ্যে আমার ভাবনা চিন্তা সব করে নিতে হবে 7 দিন। 7 দিন পর ও ওর ভুল ভ্রান্তি গুলো ভাঙবে না, আর আমার সন্তান আসবে না, আর আমার সন্তান তৈরি। 21 থেকে 28 নয়, এই ওভলিউশন হলো 14 তারিখে, 14তম দিনে, 14 তারিখে না, 14তম দিনে। 14তম দিনের পর ডিম্বাণু একদিন আছে। ঠিক আছে, তার মানে 14তম থেকে আমার 7 দিন ও আশায় বুক বেঁধে আছে। ঠিক আছে, 14তম দিন থেকে আরো 7 দিন ও আশায় বুক বেঁধে আছে যে সন্তান আসবে। কিন্তু 7 দিন পর ওর ভুল ভ্রান্তিটা ভাঙলো যে সন্তান আসছে না। তখন প্রজেস্টেরন যে আশাটা করে নিয়ে এন্ডোমেট্রিয়ামকে তৈরি করছিল, তখন হুম করে নেতিয়ে পড়বে মানে হচ্ছে আমার রক্তে তখন প্রজেস্টেরন হরমোন একদম ঝপাত করে কমে যাবে। আর প্রজেস্টেরন হরমোন যখন কমে যাবে, তখন প্রজেস্টেরন হরমোনই তো আমার জরায়ুর জরায়ুকে এন্ডোমেট্রিয়ামটা ধরে রেখেছিল। তখন ও খসে পড়বে। তখন ও এন্ডোমেট্রিয়ামটা ছিঁড়ে নিয়ে আবার বাইরে বেরিয়ে গিয়ে এবং ব্লিডিং করতে শুরু করবে এবং পরবর্তী সাইকেল শুরু হবে। বোঝা গেছে? কি বললাম? পরবর্তী সাইকেল শুরু হবে। তার মানে প্রোজেস্টেরন হরমোন আমাদের যখন মেনস্ট্রুয়াল সাইকেল চলে, মানে মেনস্ট্রুয়াল ফেজ চলে, তখন আমার বডিতে প্রোজেস্টেরন হরমোন কমে যাওয়ার ফলে হয়। ঠিক আছে, যারা ডেট ডিলে করে, এটা হয়তো শোনোনি, পরবর্তীতে হয়তো শুনতে পারো, কি যে আমি এখন কিছু হরমোনাল পিলস আছে, ট্যাবলেট আছে, যেগুলো কি করে, ধরো আমার ডেট এবার, তাহলে 20 এপ্রিল যদি এই মেয়েটার প্রথম ব্লিডিং শুরু হয়, তাহলে 28তম দিন যদি এই সাইকেলটা হয়, তাহলে ক তারিখে ওর আবার ব্লিডিং হবে? ক তারিখে এই সাইকেলটা কমপ্লিট হবে? ক তারিখে কমপ্লিট হবে? তাহলে পরের মাসে। পরের মাসে সবাই জানে, পরের মাসে। মাসের ডেটটা বলো। 18 তারিখে সাইকেলটা শেষ হবে। তার মানে হচ্ছে 18 আর 10, হ্যাঁ ঠিক। 18 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 18ই মে।
এই সাইকেলটা শেষ হবে, অর্থাৎ নেক্সট ব্লিডিং শুরু হবে 18 থেকে 19 মে। এই 18 থেকে 19 মে এই ব্লিডিংটা আবার শুরু হবে। সেক্ষেত্রে আমরা কি বলতে চাইছি, আমরা যেটা বলতে চাইলাম যে ব্লিডিং যখন আবার শুরু হচ্ছে তার মানে প্রোজেস্টেরন লেভেলটা আমার বডিতে কমে গেল। প্রোজেস্টেরন লেভেল গেল তখন আবার সব নর্মাল যেমন হয়, যেমন চলছিল আবার বডিতে তেমন চলবে, আবার যেমন চলছিল তেমন প্রোজেস্টেরন, যেমন 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 আবার সাইকেল থেকে শুরু করেছিলাম তেমন সাইকেলই আবার চলছে। ঠিক আছে, সব নিউট্রাল। কারণ এবার ওকে ভাঙতে দিতে হবে, 5 দিন মতো ভাঙবে, ভাঙার পর ও আবার আবার একটা নতুন আশা নিয়ে আবার একটা সাইকেল শুরু করবে। তাহলে এবার আবার সামারি করে দিই। এইবার সবাইকে সামারি করে দিচ্ছি, কেউ যেন ব্রেন হ্যাং করে শুনবে না, ব্রেন খালি করো। আমরা এই কটা পরিবর্তন, ফলিকল স্টিমুলেটিং হরমোনকে দেখছি, লিউটিনাইজিং হরমোনকে দেখছি, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, গ্রাফিয়ান ফলিকল আর জরায়ুর পরিবর্তনকে দেখছি। সেক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং কোথা থেকে রিলিজ হচ্ছিল? পিটুইটারি। এখানে ঠিক এরকম হাইপোথ্যালামাসের নিচেই পিটুইটারি লেগে আছে, সেলা টার্সিকা প্রকোষ্ঠে পিটুইটারি গুলো লেগে থাকে, ঝুলে থাকে, লেগে থাকে না, ঝুলে থাকে। তখন এই পিটুইটারি কাকে? আমার ওভারিতে, আমার ওভারিতে, আমার ওভারিতে গিয়ে ধাক্কা দিচ্ছে। কি বলছে? ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন, হরমোন খনন করো। ও বলছে কোন হরমোন খনন করবো? মিউট কর, শরীর মিউট কর। সেক্ষেত্রে হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনকে রিলিজ করছে। ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনকে যখন রিলিজ করছে তার মানে সেটা গ্রাফিয়ান ফলিকলকে স্টিমুলেট করছে। তাই গ্রাফিয়ান ফলিকলকে যেহেতু স্টিমুলেট করছে তাই ওর নামই হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। মানে ফলিকল গুলোকে ধাক্কা দিচ্ছে কি করার জন্য? ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন রিলিজ করার জন্য। ভালো কথা। এই ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন কোথায় চলে গেল? আমার ইউটেরাসে চলে গেল। কি করবে? ওখানে কিছু পরিবর্তন করবে। ঠিক আছে, এইবার আমরা সবকটাকে একটা চার্টে দেখবো। প্রথমে যখন আমার এফএসএইচ এবং এলএইচ নর্মাল বেরোচ্ছে, ঠিক আছে, বেরোচ্ছে, পিটুইটারি থেকে রিলিজ হলো, গিয়ে যখন আমার ওভারিতে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন গুলোকে ধাক্কা দিচ্ছে তখন ও খুব অল্প পরিমাণ হরমোন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রিলিজ করছে। অল্প পরিমাণ যখন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রিলিজ করছে, ও আবার গিয়ে ফলিকল স্টিমুলেটিং এবং এলএইচ কে বলছে আমার তুমি অত ফলিকল স্টিমুলেটিং এবং লিউটিনাইজিং হরমোন অত রিলিজ করতে যেও না। আমি এখন কি কাজ করবো বলো? আমার কোনো কাজই নেই, তুমি আর আমাকে এত গুতোগুতি করো না। ঠিক আছে, গুতোগুতি করলাম না। গুতোগুতি যখন করলাম, এদিকে গ্রাফিয়ান ফলিকলে কেন এরকম নেগেটিভ? তখন আমার ব্লিডিং পর্ব চলছে, তখন আমার এন্ডোমেট্রিয়াম অলরেডি ছিঁড়ছে। ছিঁড়েছে তখন এই আমার 5 দিন কমপ্লিট হয়ে গেল, তখন মাথায় টনক নড়ছে, এই আমার তো গ্রাফিয়ান ফলিকল গুলোকে আবার ডেভেলপ করাতে হবে। কারণ গ্রাফিয়ান ফলিকল গুলোকে ডেভেলপ আমার এক একটা ওভারিতে 60 থেকে 80,000 আমার গ্রাফিয়ান ফলিকল রয়েছে, তার মধ্যে যে কোনো একটা আমার ডেভেলপ হবে। তা যখন ওরা নিজেদের মধ্যে ঠিক করে নিল ওই 5 দিন পর, ওই রক্ত বা ব্লিডিং হওয়ার পর যখন ঠিক করে নিল যে আমার এই প্রতি মাসে, তার আগে একটা বলেছি, প্রতি মাসে এই ওভারি থেকে যদি একটা গ্রাফিয়ান ফলিকল ডেভেলপ হয়ে উসাইড বেরোয় তাহলে পরের মাসে এখান থেকে একটা গ্রাফিয়ান ফলিকল থেকে উসাইড রিলিজ হবে, অর্থাৎ ওভলিউশন হবে। মানে প্রতি মাসে আমার, বলো কি বলছো, কোয়েশ্চেন কি তোমার? অল্টারনেটার। এই মাসে এটা এপ্রিল মাসে যদি ডান সাইড থেকে বেরোয়, মে মাসে আমার বাঁ সাইড থেকে বেরোবে। ঠিক আছে, মে মাসে যদি বাঁ সাইডে বেরোয়, জুন মাসে আবার ডান সাইড থেকে বেরোবে। ঠিক আছে, সেক্ষেত্রে এটা অল্টারনেটে বেরোয়। এ মাসে একটা এই পাশ থেকে যদি হয়, পরের মাসে ওভলিউশন এই পাশ থেকে হবে, এই পাশে অল্টারনেট করে এরা বেরোবে। খুব ভালো কথা, অল্টারনেট করে বেরোলো। কিন্তু মেন যেটা পয়েন্ট সেটা হচ্ছে লক্ষ লক্ষ, অর্থাৎ এক একটা ওভারিতে আমার ছিল 60 থেকে 80,000 ফলিকলস বা সেকেন্ডারি উসাইড, তার মধ্যে থেকে একজনই ডেভেলপ হবে। যখন তাদের মধ্যে একজন সিলেক্ট হয়ে গেল যে একজনই একেই আমার ডেভেলপ করতে হবে, তখন ইস্ট্রোজেন প্রজেস্টেরন লেভেল আবার আবার একটু শরীরে বাড়তে শুরু করলো।
যখন বাড়তে শুরু করলো ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, তখন ও আবার ফলিকল স্টিমুলেটিং হরমোন বা লিউটিনাইজিং হরমোনকে পজিটিভ সিগন্যাল দিচ্ছে। না না, এবার আমি কাজ পেয়েছি, বেরো বেরো বেরো, রিলিজ দাও রিলিজ দাও রিলিজ দাও। মানে মা বাবাকে যখন বলছিল চুপ, তখন নিজের ভুল বুঝে আবার মা বাবাকে বলছে না তোমরা যেমন বলছিলে তেমনই বলো। তার মানে পজিটিভ ফিডব্যাক দিল। পজিটিভ ফিডব্যাক যখন দিল, তখন যেটা নরম অল্প অল্প মানে নেগেটিভ ফিডব্যাকের জন্য এরকম কম রিলিজ হচ্ছিল, একটা সমান্তরাল রিলিজ হচ্ছিল, তা হঠাৎ করে ফলিকল স্টিমুলেটিং তার থেকে বেশি বেড়ে গেছে এলএইচ সার্চ বা সরি এলএইচ হরমোন বা লিউটিনাইজিং হরমোন। এই লিউটিনাইজিং হরমোন যখন বেরোলো, তখন এই ফলিকুলার দশাতে প্রাইমারি থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে টারসারি হলো। টারসারি হওয়ার পরে এলএইচ সার্চের জন্য হঠাৎ করে ওর পেছনে এসে ধাক্কা মারলো, সেকেন্ডারি উসাইটটা গ্রাফিয়ান ফলিকল থেকে বেরিয়ে গেল। যে গ্রাফিয়ান ফলিকল থেকে আমার বেরিয়ে গেল, সেই আমার একটা দিন আমার অ্যাম্পুলাতে গিয়ে, অর্থাৎ ফ্যালোপিয়ান টিউবের যে অ্যাম্পুলা, সেখানে গিয়ে ডিম্বাণুটা ওয়েট করলো, একদিন মতো অ্যাক্টিভ থাকতে পারে। সেই একদিন ওয়েট করার পর আরো ও আশায় বুক বেঁধে আছে যে আমার কি হবে, হয়তো এবার সন্তান হবে, হয়তো এবার ফার্টিলাইজড করবে। কিন্তু সেক্ষেত্রে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন তো গ্রাফিয়ান ফলিকল থেকে রিলিজ হচ্ছিল, কিন্তু উসাইড বেরিয়ে যাওয়ার পর সেটা কে রিলিজ করবে? ইস্ট্রোজেন প্রোজেস্টেরনটা আমার রিলিজ করবে হচ্ছে কর্পাস লুটিয়াম। ঠিক আছে, গ্রাফিয়ান ফলিকল থেকে উসাইড বেরিয়ে গেল, তাহলে গ্রাফিয়ান ফলিকল থেকে যখন উসাইডটা বেরিয়ে গেল, তখন পড়ে কে থাকলো? কর্পাস লুটিয়াম। তখন ও সেই গ্রাফিয়ান ফলিকলের কাজটা ও করবে, যে ওসাইড বেরিয়ে গেছে বলে ও এখনো সেই বুক বাঁধা ছাড়বে না। আমার সন্তান যাক, যতদিন মানে যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ আমি ওকে খাবার জোগান দিতে থাকবো, মানে আমি হোস্টেলে টাকা পাঠাতে থাকবো আর কি। ঠিক আছে, সেক্ষেত্রে ওই গ্রাফিয়ান কর্পাস লুটিয়াম ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ বা ক্ষরণকে চালিয়ে যাবে। তা কর্পাস লুটিয়াম যখন ক্ষরণকে চালিয়ে গেল, তো এই ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ চালিয়ে গেল, বিশেষ করে তখন বডিতে মানে এই ওভলিউশনের পরে প্রোজেস্টেরন লেভেলটা হাই হয়ে যাবে। ইস্ট্রোজেন যেমন তেমন, প্রোজেস্টেরন তোমার বডিতে এই ওভলিউশনের পরের থেকে হাই হয়ে যাবে। প্রোজেস্টেরন যখন তোমার বডিতে হাই হয়ে গেল, তখন এন্ডোমেট্রিয়াম একটা রিপেয়ার মোডে ছিল, সেই থাকার থেকেও ও গ্লাইকোজেন গুলোকে এক জায়গায় করতে লাগবে, কারণ ও মনে করছে 7 দিন পরেই মনে হয় আমার সন্তান আসবে বা সন্তান রোপণ হবে। সেই আশাতে ও গ্লাইকোজেন গুলোকে এক জায়গায় করছিল। সেই এক জায়গায় করাকে এই ফেজটাকে বলে সিক্রেটারি ফেজ। ঠিক আছে, এই সিক্রেটারি ফেজ যখন আমার কমপ্লিট হয়ে গেল, 7 দিন পরেও যখন ও দেখলো যে আমার সন্তান আসছে না বা সন্তান হওয়ার সম্ভাবনা নেই, তখন সেই দুঃখে বডিতে প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণ এক লাফেই কমিয়ে দিল, মানে ঝপাত করে কমিয়ে দিল। যে ঝপাত করে কমিয়ে দিল, ও যে খাবার টাবার নিয়ে মানে ইউটেরাসকে তৈরি করেছিল, সে আর নিজেকে ধরে রাখতে পারবে না। তখন সেই ইউটেরাস ছিঁড়ে নিয়ে, সরি ইউটেরাস, সরি 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 ইউটেরাস ছিঁড়ছে না, সরি সরি একদম ভুল। সেটা হচ্ছে ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম, মানে ভেতরের স্তর। আমি যদি একটু ছবি আঁকি, তাহলে এটা ভেতরের স্তর। তখন ওই গ্লাইকোজেন খাবার টাবার যা ছিল, যা কিছু নিয়ে, সব নিয়ে বাইরে এবার বেরিয়ে আসবে ব্লিডিং আকারে, ব্লিড হয়ে। কারণ কি ওখানে 24 ঘন্টায় ব্লিডিং পর্ব, 24 ঘন্টা, 24 ঘন্টা মানে এই 5 দিন ইন্টু 7 সব সময়। তা ওটাই তো, ঠিক আছে, ওর জন্যই তো অভিজিৎ আমাকে কোয়েশ্চেন করছে যে ব্লিডিং পর্ব কি 24 ঘন্টায় চলবে? হ্যাঁ, 24 ঘন্টায় অল্প অল্প করে ও বাইরে নিজেকে রিলিজ করবে। কে ফোন করছে আমি বুঝতে পারছি না। এই যে ফোন এসছে, সেই ক্ষেত্রে এই রিলিজ করাটা পর, অর্থাৎ ব্লিডিং যখন শুরু হলো, তার মানে পরবর্তী 28 দিনের কাহিনী আমার শুরু হলো। বোঝা গেছে? এখানে কি কোনো ডাউট আছে? ডাউট নেই তো মেনস্ট্রুয়াল সাইকেল বুঝতে? ছবিতে ছবি করে নাও, ছবি তুলে নাও। ঠিক আছে, তুলে নিয়েছো? এইবার তোমরা কারোর যদি কোনো ডাউট থাকে 1 মিনিট টাইম দিলাম, তার মধ্যে আমাকে কোয়েশ্চেন করো, এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি।
ঠিক আছে? সৌরিক, আদি, অভিজিৎ, ইউভি যারা আছো সবার কথাই বলছি। হুম। ডিম্বাণুটা তৈরি হচ্ছে না, ডিম্বাণুটা রিলিজ হচ্ছে। তৈরি অনেক সে আমি জন্ম থেকে তৈরি হয়ে এবং হ্যাঁ, তৈরি করে আর তারপর ৭ দিন ধরে কি? বেঁচে থাকছে ১ দিন। কিন্তু বুকে আশা নিয়ে ও ইউটেরাসকে তৈরি করছে ৭ দিন ধরে। হ্যাঁ, ৭ দিনের মধ্যে না, ১ দিনের মধ্যে। ১ দিনের মধ্যে যদি আসে তাহলেই ফার্টিলাইজড হবে। ১ দিন পরে যদি আসে তাহলে ও ফার্টিলাইজ করছে না। ঠিক আছে? ফার্টিলাইজ না, তাহলে বেঁচে থেকে কি লাভ কি? বেঁচে তো আছে ১ দিন। কিন্তু ও আশা করছে মনে হয় এবার ও তো অ্যাক্টিভ হয়ে গেছে। এইবার এটা আমি বলে দিই, এটা শরীর ওই ৭ দিন নিজেকে ভুল বোঝাবে। ব্রেইন তখন নিজেকে ওই ৭ দিন ভুল বোঝাবে। ওর কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের ওভাম ১ দিন বেঁচে থাকে। তারপরেও যে ৭ দিন ও নিজেকে কেন রেডি করতে থাকে সন্তানের জন্য? ও তো জানে যে ও মারা গেছে। না, তখন ব্রেইনকে ও ভুল বোঝাবে। ৭ দিন ও আশায় আমার সন্তানটা মনে হয় এবার আসবে। নিজেকে ভুল বোঝানো আরকি। কদিন চলবে? ৭ দিন। তার বেশি নিজেকে ভুল এই টাইমটা না, সেফ পিরিয়ডটা হচ্ছে ব্লিডিং টাইমের পরবর্তী সময়টাকে বলা হয় সেফ পিরিয়ড। কারণ এখানে শুধুমাত্র ফলিকিউলার দশা ডেভেলপ চলছে। ঠিক আছে? মানে মানে ১৪ দিনের ঠিক আগে, মানে আমি যদি ধরি সেফ পিরিয়ড নিয়ে আমি নেক্সট দিন ক্লাসে বলবো। সেফ পিরিয়ডটা কি না আমি এখনই একটু বলে দিই। সেটা হচ্ছে তাহলে আমার ওভ্যালিউশন এখানে হচ্ছে। ১৪তম দিনে হচ্ছে। ঠিক আছে? একদম এটা কিন্তু ফিক্সড ডেট। মেনস্ট্রুয়াল সাইকেল তোমার যতদিন হোক তার ১৪তম দিন। ১৪তম দিনেই তোমার কিন্তু মানে এই যে ঠিক এখান থেকে ১৪তম দিনে তোমার যদি ২৮ তারিখে তোমার বা ২৯ দিনে তোমার হয় তাহলে তার ১৪তম আ দিন আগেই তোমার ওভ্যালিউশনটা হয়ে ঠিক আছে? পেছন দিক থেকে ১৪ দিন একদম ফিক্সড। ১ম ১৪ দিন তোমার ঠিক নাও থাকতে পারে। ঠিক আছে? মানে এইদিকে ১৪ দিনটা তোমার এলোমেলো হতে পারে। কেমন করে এলোমেলো হতে পারে? এই ৫ দিনের ব্লিডিং দেখা যাচ্ছে আমার ৭ দিন ধরে হচ্ছে। কারোর ক্ষেত্রে ৯ দিনও হয়। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, তার মানে আমার যেমন ব্লিডিং হচ্ছে, ঠিক আছে? আমার ধরো আজকে ব্লিডিং হয়েছে ২০ এপ্রিল আমার ব্লিড হচ্ছে। তার মানে আমি এটা সিওর যে আমার এর পেছন থেকে যে ১৪ দিন আগে চলে গেছে, মানে ১৪ দিন আগে আমি পেরিয়ে এসেছি, সেই দিনে আমার একটা ওভ্যালিউশন হয়ে গেছে। সিওর। কিন্তু আজ থেকে ১৪ দিন পরে হবে কিনা সেটা আমি সিওর না। কেন সিওর না? কারণ আমার ব্লিডিং টাইম দেখা যাচ্ছে এই মাসে আমার ৪ দিন না হয়ে আমার ৫ দিন হলো। ৫ দিন না হয়ে দেখা যাচ্ছে আমার ৭ দিন হলো। তো আমার ওভ্যালিউশন সময়টা বা তারিখটা ঠিক না। কি ৭ দিন? ৯ দিনও হয়। তোমার আন্দাজই নেই মেয়েদের কত কত আ এ অভিজিৎ তাহলে কনসেপ্ট ক্লিয়ার? অভিজিৎ যে কোয়েশ্চেন গুলো আমাকে করেছো যে কোন দিনটা এটাও কিন্তু খুব কোয়েশ্চেন আছে যে প্রথম প্রথম ১৪ দিনটা কি ফিক্সড? না, প্রথম ১৪ দিন ফিক্সড না। ফিক্সড হচ্ছে শেষের শেষের থেকে ১৪তম দিনটা হচ্ছে ফিক্সড। ঠিক আছে? বোঝা যাচ্ছে? তার মানে কি বললাম? আজকে যদি আমার ব্লিডিং হয় তার মানে এর ১৪ দিন আগে আমার ওভ্যালিউশন হয়ে গেছে মাস্ট একদম পাক্কা। কিন্তু আজ থেকে ১৪তম দিন পরে আমার হবে কিনা আমি সিওর না। সেটা ভ্যারি করে। সেটা পরিবর্তন হয়। বোঝা গেছে? সেক্ষেত্রে আমার এবার বলো কে বলছো? কি বলছো? ব্লিডিং শুরু ১৪ দিন থেকে ওভ্যালিউশন হয়ে গেছে মাস্ট। কিন্তু ব্লিডিং ১৪তম দিনে হবে কিনা এটা আমি সিওর না। ঠিক আছে? যেহেতু আমি সিওর হতে পারছি না, কিন্তু আমার সম্ভাবনা আছে যে ১৪তম দিনে ওভ্যালিউশন হতে পারে। তো দেখা যাচ্ছে এই আ যে ব্লিডিং পিরিয়ড অর্থাৎ মেনস্ট্রুয়াল দশার ঠিক ৭ দিন মতো বা ১০ দিন মতো আমি করতে পারি। মানে পিরিয়ড এই সময় যদি কোনো ইন্টারকোর্স করাও হয়, যেহেতু আমার কোনো ওভ্যালিউশন হচ্ছে না, শুধুমাত্র ফলিকল গুলো ডেভেলপ হচ্ছে,
অর্থাৎ এই সময় যদি কোনো ইন্টারকোর্স হয়ও তাহলে স্পাম আসা যায়, না আসাও তাই। ঠিক আছে? কারণ ও তো oocyte রিলিজ করছে না। oocyte গুলো যদি রিলিজ না হয় তাহলে স্পাম এসে কি করলো? ও তো ঘন্টা বাজাবে। ঘন্টা টাং, 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 টাং। সে ঘন্টাতে আর কোনো কাজ হবে না। কিন্তু হ্যাঁ, ওভালিউশন পর যদি করা হয়, মানে ওভালিউশন মানে ধরো এই মহিলার ২০ এপ্রিল, ২০ এপ্রিল হয়েছে। তুই কি শুনতে পাচ্ছি? বল তুই তো জামা পড়ছিস। তুই কি বুঝতে পেরেছিস মেনস্ট্রুয়াল সাইকেলটা? ঠিক আছে, যা। তাহলে এইবার কি বলছি? এইবার এই যে ওভালিউশনটা হলো, কি যেন কোয়েশ্চেন করছিলে আমাকে? কি আর কোয়েশ্চেনটা একবার রিপিট করো। কোয়েশ্চেনটা রিপিট করো। না, 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 তার আগে ইন্টারকোর্স করলে কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি তো সিওর হতে পারছো না। তুমি তো সিওর হতে পারছো না যে ১৪তম দিনেই ওর ওভ্যালিউশন হবে। ২০ তারিখে যদি ডেট থাকে ১৪তম দিন ক তারিখ? ১৪তম দিন ক তারিখ হচ্ছে? এপ্রিল মাসের ৪ তারিখ। এপ্রিল মাসের ৩, ৪, ৪এই এপ্রিল আর ৪এই মে। ঠিক আছে? ৪এই মে ও হচ্ছে ওভ্যালিউশন ডেট। ঠিক আছে? মানে তুমি ৪ ৩ তারিখ থেকে ৪ তারিখ যদি এটা মানে সিওর নয়। ঠিক আছে? যদি দিন বেশি দিন হতে পারে। সেক্ষেত্রে ৩ তারিখ বা ৪ তারিখ যদি তুমি কারো সাথে ইন্টারকোর্স করো, তাহলে যদি স্পাম তোমার মধ্যে দেখা যাচ্ছে রয়ে গেল। ধরো ৩ তারিখে ও ওভ্যালিউশন হয়েছে। কিন্তু তুমি ৪ তারিখে ইন্টারকোর্স করলে। ও তো একদিন বেঁচে থাকতে পারে। ও তো ওয়েট করছে অ্যাম্পুলাতে গিয়ে। যেই ওই একদিনের মধ্যে স্পামটা চলে আসলো সেই ফার্টিলাইজড হয়ে যাবে। বোঝা গেছে? তাই কি বলা হচ্ছে যে প্রায় ৩ থেকে ৫ দিন মানে এই এই ১ তারিখ থেকে ১ তারিখ থেকে যদি ৫ তারিখ পর্যন্ত বা ৭ তারিখ পর্যন্ত যদি কোন রকম তোমরা ইন্টারকোর্স এ না যাও, তাহলে সেটা সেফ পিরিয়ড। কারণ এই সময়টা তো আমি সঠিক বুঝতে পারছি না যে ওভ্যালিউশন টা কোন ডেটে হবে। তাই তো? সেক্ষেত্রে যদি আমি বলো? বুঝতে পারলাম না। আরেকবার রিপিট করো। তাই না? এই সময় যদি তুমি ইন্টারকোর্স করো তাহলেই একমাত্র আমার ফার্টিলাইজড হবে। এর আগে করলেও কিছু হবে না, এর পরে করলেও কিছু হবে না। ঠিক আছে? তাই তাই এর আগের পিরিয়ড গুলোকে বলা হয় সেফ পিরিয়ড। ঠিক আছে? অর্থাৎ কোনো কেউ যদি লেখাপড়া শিখে লেখাপড়া না মানে এটা জেনে বুঝে যদি ইন্টারকোর্স এর মধ্যে দিয়ে যায় তাহলে হুম, তারপর এবার তোমার ইচ্ছা যে তুমি কবে বাবা হতে চাও সেই প্ল্যানিং যদি করতে চাও তো ভালো তো। না, তার প্ল্যানিং করার দরকার হয় না। কেন প্ল্যানিং করার দরকার হয় না? আমরা যখন রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়বো, তখন দেখবো উইথড্রয়াল মেথড। উইথড্রয়াল মেথডেও আমি আমি যদি ভ্যাজাইনাতে ইনসেমিনেশন নাই করি, আমি যদি ভ্যাজাইনাতে ইনসেমিনেশন অর্থাৎ সিমেন বা বীর্যপাত যদি নাই করি, তাহলে আমি যদি করতে সেই ক্ষমতা আমার থাকে, সেই ক্যাপাসিটি যদি আমার থাকে, তাহলে কি এটাকে বলে উইথড্রয়াল মেথড। মানে এক্সাইটমেন্ট যেই লাস্ট এক্সাইটমেন্ট এর পরে আমার ইনসেমিনেশন হচ্ছে, আমি তখন যদি পেনিসটা ভ্যাজাইনা থেকে উইথড্র করতে পারি, তাহলে তো আমার স্পাম যাচ্ছে না। তাহলে তো আমার ফার্টিলাইজ হওয়ার সম্ভাবনা থাকছে না। এটাকে বলে উইথড্রয়াল মেথড। ঠিক আছে? এটাও করতে পারি। হ্যাঁ? একই ওইসব লেখা আছে, উইথড্রয়াল মেথড লেখা আছে আমাদের বইতে। এনসিইআরটি দেখিনি আমি আছি তো। তার জন্য তো আমাকে এগুলো পে করো। কর- নিঃসন্দেহে আচ্ছা, সেটা যাই হোক, সেক্ষেত্রে আমি যতটুকু বোঝাতে চেয়েছি, সেটা কি আমি বোঝাতে পেরেছি? আমি সক্ষম বোঝাতে? আচ্ছা, সেটা এবার তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। ঠিক আছে? আমি আমি এরপর নোট গুলো লিখে রাখবে এবং আমি এর উপরে যে কোয়েশ্চেন গুলো হয়
সেগুলোকে প্রশ্নপত্র আকারে বানিয়ে তোমাদের পরীক্ষা নেব এবং প্রশ্নপত্রগুলো তোমাদেরকে পিডিএফ আকারে দেব, তোমরা সেগুলো প্রিন্ট আউট করে সেগুলো রেডি করতে লাগবে। এবং আমার যেহেতু আগের চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে এবং পরের চ্যাপ্টারটা আমার প্রায় শেষের পথে, আর 2 দিন ক্লাসের পরে শেষ, আমি কিন্তু এটাও এক্সাম নেব পরপরই, মানে এক সপ্তাহ যদি ওই এক্সামটা নিই ঠিক তার পরের সপ্তাহে এক্সামটা নিয়ে নেবো। বা এমনও হতে পারে যে 2-3 দিনের গ্যাপেই নিয়ে নিলাম। সো সেক্ষেত্রে সেক্ষেত্রে যাই হোক আমাদের যেমন ভালোটুকুও গ্রহণ করতে হবে, খারাপ যতটুকু আছে ততটুকু গ্রহণ করতে হবে। কিন্তু এমন তো নয় যে আমি বোঝাইনি। ব্রেনের উপরে যেসব টিচাররা না বুঝিয়ে দাগিয়ে দিচ্ছে, আমি কোনো টিচারকে কিন্তু খারাপ কথা বলছি না। আমি বলতে চাইছি যে কিছু টিচার আছেন তারা ইম্পর্টেন্ট দিকে সাজেস্টিভ ভিত্তিতে দাগিয়ে দিচ্ছে। তাদের থেকে তো আমি তোমাদেরকে বুঝিয়েছি প্রতিটা পয়েন্ট, প্রতিটা এনসিইআরটি লাইন ধরে বুঝিয়েছি, কি কোয়েশ্চেন আসতে পারে প্রতিটা পড়াতে পড়াতে বোঝাই। তাহলে সেগুলো তো তোমাকে মাথায় রাখতে হবে। সেই তুলনায় তো ব্রেন কমই হ্যাং করছে নাকি? তোমাদের মতে, তোমাদের ব্যক্তিগত মতে কি বলে? তাহলে সেইটুখানি পরিশ্রম তো তোমাকে করতেই হবে। ঠিক আছে? যদিও তুমি মনে করছো যে এটা যদি আমি না পড়ি তাও আমার হয়ে যাবে, এটা ভুল ধারণা। এই ছকের মধ্যে আমি যদি এখন টোটালটা মুছে দিয়ে জিজ্ঞাসা করি, কিছু না কিছু ভুল তোমাদেরও হবে। হবে। তোমরা যদি মনে করো খুব ভালো বুঝেছো তারপরেও খুব এই কোয়েশ্চেন গুলো ভুল হবে। তো আমি চাই যে প্রতিটা চ্যাপ্টার এমন সেমিস্টার গুলো এমন ভাবে বায়োলজি পরীক্ষা দাও যাতে পুরোনো, যেহেতু 11-এ যখন তোমরা ছিলে তখন সেই বইগুলো আর একবার করে রিভিশন দিলে মোটামুটি একটা নিট এক্সামের জন্য বসতে পারো, অন্তত বায়োলজি কোয়েশ্চেন গুলো দেখে ঘাবড়ে না যাও। তাছাড়া বোর্ড এক্সাম আছে সেটা গেল, এবং বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ এক্সাম আছে তার জন্য অন্তত বেসটা ক্লিয়ার হলো। ঠিক আছে? আর এই চ্যাপ্টারে প্রশ্নপত্র রেডি করে পরীক্ষা দেওয়ার জন্য নিজেকে প্রিপারেশনের জন্য পাঠাও। ঠিক আছে? আর কোনো, এইবার একটা জিনিস আমি বলতাম, করোনা রেডি এটা বলে দিয়েছি। ঠিক আছে? আমি একটু আহ শুক্রাণু কিভাবে ফার্টিলাইজড হচ্ছে এটা কি বোঝাবো, না ফার্টিলাইজেশনটা পরে বলবো? সবার পরের দিন। তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। তাহলে কোনো ডাউট নেই, ক্লাস শেষ করব। ওকে, বলো লাস্ট কোয়েশ্চেন। আস্তে 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 বলো, বলো। হ্যাঁ, ওভালিউশনের সময় একটা ভালো কোয়েশ্চেন করেছে। ওভালিউশনের সময় মেয়েরা যদি একটু সতর্ক থাকে তাহলে বুঝতে পারে। যেমন ওভালিউশনের সময় যে হরমোনাল চেঞ্জটা এখানে হঠাৎ করে কতটা পরিবর্তন, হঠাৎ করে কতটা পরিবর্তন হয়ে গেছে। তো এই সময় মেয়েদের একটু বডি টেম্পারেচার একটু বাড়ে। তারপরে যে পাশটাতে ওভালিউশন হয়, যদি রাইট সাইডের ওভারিতে ওভালিউশন হয় বা লেফট সাইডের ওভালিউশন হয়, তাহলে যেহেতু ছিঁড়ে বেরিয়ে আসছে, ধাক্কা দিচ্ছে ছিঁড়ে নিয়ে বেরিয়ে আসছে, তো তার জন্য একটু পেন অনুভব হয়। মেনস্ট্রুয়াল সাইকেলের সময় যে পেন, যে তীব্র এটা এতটাও না, কিন্তু তাও বেশ খানিকটা ব্যথা অনুভব হয়, ব্যথা বলতে পেন, পেন অনুভব হয়। তারপরে হচ্ছে গিয়া আমার বডি টেম্পারেচারটা কিছুটা বডিতে নর্মাল টেম্পারেচার 98.4 ডিগ্রি ফারেনহাইট, সেখানে 99.5 এরকম হয়ে যায়। ঠিক আছে? বডি টেম্পারেচার বেড়ে যায়। ভুল করে এটাকে জানা না, এটা ভুল কথা। যে তাহলেও তাহলে সতর্কতার সাথে না থাকলে কি করে হয়? সেক্ষেত্রে যে মেয়েটা সারাদিন ধরে কাজ করে সংসারে, সারাদিন পড়াশুনো করে, দৌড়াদৌড়ি করে, তার পক্ষে ওই সামান্য টেম্পারেচারের এদিক ওদিক হলো তাতে তার কিছু, সে কি মালুম করে? মা মা আমাদের আমাদের আমাকে বলছে ও ব্যথা হচ্ছে ছেড়ে দেয়। সেক্ষেত্রে আমাদের মারা গায়ের জ্বর নিয়েও ঘরের কাজ করে। তুমি কি মাকে ছেড়ে দাও যখন 102 জ্বর হয়, দাও মা কিছু অল্প রান্না করো, কিন্তু রান্না করো। এই যে মা তখন গায়ের জ্বর গুলো নিয়ে রান্না বান্না করছে, হাত কেটে যাচ্ছে নিয়ে রান্না করছে, তাদের পক্ষে ওইটুখানি সময়ই ব্যথা হচ্ছে, কি বডি টেম্পারেচার বাড়লো, এইটুখানি সতর্কতা কি সবার থাকে? থাকে না, তাই না? এটা তো সঠিক নলেজ একটা, যে ওইটুখানি সতর্কতা থাকে না। কিন্তু তাহলে ব্লিডিং এর সময় কি করে? ব্লিডিং এর সময় সে তো মেনস্ট্রুয়াল সাইকেলের ভ্যাজাইনাল ওপেনিং দিয়ে বাইরে বেরিয়ে আসছে। সেই সময় আমাদের মেয়েদের সবথেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। 3 থেকে 4 ঘন্টা অন্তর প্যাড চেঞ্জ করা উচিত।
হাত প্যাড চেঞ্জ করে হাত ধোয়া উচিত, যেখানে সেখানে ডা ফেলে দেওয়া উচিত না। এগুলো এবং সবসময় স্যানিটারি ন্যাপ এবং সে সবসময় স্যানিটারি ন্যাপকিন ইউজ করা উচিত। এই কথাগুলোই তুমি ভেবো না যে আমি তোমাকে জ্ঞান দিচ্ছি। এই কথাগুলো তোমার ৫১ নাম্বার পেজে বলা আছে সেই সময় কি করা উচিত। রজতচক্র চলাকালীন স্বাস্থ্যবিধি বলে কি করা উচিত লেখা আছে। এখানে দাঁড়িয়ে আমি যা বলেছি সেক্ষেত্রে সবই কিন্তু এনসিইআরটিরই লাইন। তাহলে 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 কি আমি ক্লাসটা এখানেই শেষ করতে পারি? ওকে। নেক্সট দিন তাহলে আমরা বটানি পড়াটা কমপ্লিট করো। বটানি কিন্তু আমি এক্সামে কোয়েশ্চেন প্রিপারেশন শুরু করব। আজকে থেকেই শুরু করার চেষ্টা করব। ঠিক আছে? কোয়েশ্চেন কিন্তু রেডি করব। হ্যাঁ, বলো, বলো। দাও। হুম, বলো, লাস্ট কোয়েশ্চেন বলো। হুম, প্রজেস্টেরন ওর কোয়েশ্চেনটা হচ্ছে যে এই ফেজে অর্থাৎ এই সিক্রেটারি ফেজে যে প্রোজেস্টেরন লেভেলটা হাই হচ্ছে এই সময় ইন্টারকোর্স করলে কোনো সমস্যা কিনা? না, এই সময় সমস্যা নেই, কিন্তু কততম দিনে ওভলিউশনটা হয়ে গেছে সেখান থেকে ২৪ ঘন্টা পার হয়ে গেলেই ওভামটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ওভামটা যখন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে তারপরে ইন্টারকোর্সে তুমি কতবার করলে কখন করলে কোনো কিছু যায় আসে না। ঠিক আছে? ইনঅ্যাক্টিভ তা দিয়ে আর জাইগোট গঠন হয় না। বেরিয়ে আসবে না, বেরিয়ে আসবে ৭ দিন পর যখন প্রোজেস্টেরন লেভেল কমে যাবে। ঠিক আছে? ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, রাখছি তাহলে। বাই। ক্লাস এখানেই আজকের মতো শেষ। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।